কলকাতায় প্রতি বছর 4000-এরও বেশি পুজো হয়, কিন্তু সবাই এই পুরো পুজো কলকাতা জুড়ে ঘুরে উঠতে পারে না। তাই জন্য কিন্তু এই দুর্গা মিউজিয়ামের ব্যবস্থা করা হয়েছে, যা রয়েছে আমাদের একদম বাড়ির পাশেই। এখন আর শরৎকালের অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, এখন আমরা একদম বাড়ির পাশে যে কোনো মুহূর্তেই চলে আসতে পারি এই মিউজিয়ামে। ছোলা আর আমার বন্ধু পেয়ারা মাখা নিয়ে নিয়েছে, কারণ আগে যেখানে আমরা যাই কেন আগে খাইটা তো দরকার। সেই লাস্ট 2018 পরে এত বছর বাদে আবার ঢাকুরিয়া লেকে এসেছি। একটু একটু বদলেছে কিন্তু বাকিটাই সমান। কিন্তু এখানে কিন্তু এখন প্লাস্টিকটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে, আমাদের প্লাস্টিকের বোতলগুলো কিন্তু সবই ফেলে দিয়ে তারপরে এই লেকে ঢুকতে হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি ঢাকুরিয়া লেকে। কেন? দুর্গা মিউজিয়ামে যাব বলে। কারণ ঢাকুরিয়া লেকেই রয়েছে আমাদের কলকাতার দুর্গা মিউজিয়াম, যেখানে কলকাতার সব বড় বড় পুজোর দুর্গা ঠাকুরগুলো এখানে রাখা হয়েছে। দুর্গা পুজো এখন আজকে থেকে মানে এখন থেকে অনেক দেরি আছে, হ্যাঁ অনেকগুলো মাস দেরি আছে, কিন্তু তার আগেই মন চাইছিল একটু মাকে দেখে আসি। তো আজকে আমরা চলে এসেছি দুর্গা মিউজিয়ামে। আর আমরা এখান থেকে কত নাম্বার গেট দিয়ে ঢুকলাম আমরা? 1 নম্বরে হেঁটে ঢুকলাম। না কত নাম্বার ছিল? 5 নাম্বার গেট দিয়ে। 5 নম্বর। হ্যাঁ যাব 3 নম্বরে। বাস 5 নাম্বার দিয়ে ঢুকেছি, আমরা 3 নাম্বারে যাবো। কিন্তু এখান থেকে যেহেতু পার্কটা অনেকটা বড়, সেজন্য এখান থেকে বললো 5 নাম্বার থেকে 3 নাম্বার 20 মিনিট হাঁটতে হবে গাইস। 20 মিনিট অ্যাকচুয়ালি কতটা লাগে সেটাও বলবো। তো আপাতত আমরা হাঁটাটা শুরু করি, চলো। লেকের ফুরফুরে হাওয়া যেন মনটা একদম জাস্ট ভরে যাচ্ছিল, কারণ এত সুন্দর হাওয়া তো বাড়ি বসে খাওয়া সম্ভব হচ্ছিল না, তাই না? মানে এতক্ষণ আমরা চরকির মতো করে ঘুরছিলাম। আর এই যে এই গেট নাম্বার 7 আছে, এই যে গেট নাম্বার 7, তার থেকে বেরিয়ে এরকম বড় একটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু দেখতে পাবে। সেখান থেকে বলছে যে ওই পার হয়ে 10 মিনিট, মানে ওই পার হয়ে আবার 10 মিনিট যেতে হবে, ওই পার হয়ে ডান দিকে গিয়ে আবার বাঁ দিকে যেতে হবে, মানে আবার পার্কের মধ্যে। ফাইনালি চরকির মতো পাক খেতে খেতে আমরা গেট নাম্বার 3-এ চলেই এসেছি। একদম ডাইরেক্ট গেট নাম্বার 3-এ আসা যায়, কিন্তু অনেকদিন বাদে এসেছি আর আমাদের কেউ সেরকম ভাবে গাইডও করেনি বলে বুঝতেও পারিনি। কিন্তু তোমরা সোজা রাস্তা দিয়ে একদম আমরা শুধু হেঁটেই চলেছি, মানে এক গেট থেকে বেরিয়ে আরেক গেটে চলে এসেছি, তাও এখনো মিউজিয়াম খুঁজে পাইনি। এরকমই অবস্থা হয়ে গেছে আমাদের। কেউ বলতেও পারছে না, এদিকে রোজ এখানে আসে। এতক্ষণের কষ্ট সার্থক যখন আমরা অবশেষে মায়ের দেখা পেলাম। কিন্তু এটা ছিল পুরনো মিউজিয়াম, আমরা ভেবেছিলাম যে না এটাই হয়তো মিউজিয়ামটা, কিন্তু না, এখানে পুরনো দেবদেবীর মূর্তি ছিল এখানে, যেগুলো অনেক অনেক পুরনো হয়ে গেছে সেগুলো এখানে ছিল। ওটাও এন্ট্রি ছিল না, এটা আমাদের ফাইনাল এন্ট্রি। এই দেখতে পাচ্ছ দুটো পাশে প্রদীপ দেওয়া আছে, সবাই জগিংটা করছে। আমাদের ওখানে এরকম জগিং কেউ করে না। বাবা করতে করতে ভেতরে ঢুকেই পড়লাম। ঢুকেই দুপাশে দুটো বড় বড় মায়ের মূর্তি ছিল, আর দেখে তো ভীষণ ভালো লাগছিল। মানে এত দিন বাদে আবার মায়ের মুখটা এভাবে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে না দুর্গাপূজার ঠাকুর দেখতে এসেছি, এমনই মনে হচ্ছিল। আর এখানে না একটা বিশেষত্ব আছে, দেখলাম পার্কে প্রত্যেকটা গাছের নাম লেখা। মানে এটা দেখো, এটা কদম গাছ, কদম লেখা। আবার ওই যে দূরে একটা, ওটা মনে হয় বকুল গাছ ছিল, ওখানে বকুল লেখা আছে। তো প্রত্যেকটা গাছেরই দেখছিলাম নাম লেখা। এরপরে একটা কামান ছিল আর পাখিরা বাড়ি যাচ্ছিল। এইসব দেখে আমরা মা ফিরে এলো এমন একটা মানে সুন্দর মনুমেন্ট করা ছিল, তার নিচ থেকে আবার আমরা চলে গেলাম মিউজিয়ামের দিকে। মিউজিয়ামটা জাস্ট দেখো, দেয়ালে প্রত্যেকটা মানে দেব দেবীর ছবি একদম নকশা করে করা আছে। প্রচুর যে সময় লেগেছে এটা, আর অনেকটা পুরনো, কিন্তু যে কতটা মানে দর পড়ে গেছেন সেটাও বোঝা যাচ্ছে। কিন্তু মিউজিয়ামটা কিন্তু দুর্দান্ত বাইরে থেকে। তো আর মিউজিয়ামের ছাদেও দেখেছো প্রত্যেকটা মূর্তি আলাদা আলাদা করে আছে, কারণ সামনে থেকে আসলে তোমরা পুরোটা বুঝতে পারবে যে কত সুন্দর এই মিউজিয়ামটা। তারপরে এই পাশেই একদম, এটা কি দিয়ে, সিমেন্ট দিয়ে করা মনে হয়, তাই না? সিমেন্ট মনে হচ্ছে, জানি না, এটা অতটা বুঝতে পারছি না। কি মূর্তিটা প্রায় সিমেন্টেরই ছিল মনে হচ্ছিল, আমি পুরোটা বুঝে উঠতে পারছিলাম না এটা কি দিয়ে করেছে, কিন্তু জাস্ট অসাধারণ ছিল মূর্তিটা। আর তারপরে আমরা মেন মিউজিয়ামের দিকে চলে গেছিলাম। মেন মিউজিয়ামটা জাস্ট অসাধারণ, কিন্তু ভেতরে একটুকুও পাখা ছিল না, আর তারপরে একটুখানিও হাওয়া লাগছিল না। এত গরমে জাস্ট দরদর করে ঘামছিলাম, আর তোমাদের জন্য ভিডিও করছিলাম। জাস্ট মূর্তিগুলো দেখো এত সুন্দর, মানে কোনোটা কাঠ দিয়ে করা, কোনোটা চক দিয়ে করা, কোনোটা পুরোটা অস্ত্র দিয়ে সাজানো মায়ের মুখটা, পিতলের মূর্তি। তারপরে এইটা দেখো, এটা পুরো সাইকেলের যেসব চেন, যন্ত্রাংশ, পাখা, এইসব দিয়ে করা। আর এই মূর্তিটা নিশ্চয়ই তোমরা বইমেলাতে দেখেছো, বইমেলাতে এই মূর্তিটা ছিল। এরপরে যে ভবানীপুর 75 পল্লী, এটা পুরো মায়ের ডোকরার সাজ করেছিল। এই মূর্তিটা কোথাকার সেটা কিন্তু লেখা ছিল না। এখানে মা যেন মনে হচ্ছে কিছু চাইছে আকাশ থেকে, এরকম মানে হয়তো পৃথিবীর কাছে কিছু চাইছে, এরকমই হয়তো কোনো থিম ছিল এটার। পুরো 17 পরে এখানে 2020 আমি এই মূর্তিটা দেখলাম, তোমরা অনেকেই হয়তো চিনতে পারবে। আর এখানে সিংহটাকে দেখো কত সুন্দর কিউট করে আঁকা।
আর এই যে মায়ের মুখ সাজ, মায়ের প্রত্যেকটা জিনিসই কাঠের, এখানে কাঠের সাজ। আর এখানে এই দেখো সিংহকে দেখো। মিউজিয়ামের এত মূর্তির মধ্যেও এই মূর্তিটা ছিল সবচেয়ে বেস্ট। মানে সত্যি এত অপূর্ব, এত অবিকল, পুরো মেয়ের যেন একটা বসে রয়েছে, এতটাই সুন্দর লাগছিল এটা। একটা মানে একজন মানুষ কি করে এত সুন্দর জিনিস তৈরি করতে পারে সেটা হয়তো এখানে না আসলে বোঝা যাবে না। এটা পুরোই চক দিয়ে করা, শিল্পীর নামও লেখা ছিল নিচে, যে পুরো চক দিয়ে সম্পূর্ণ ভাবনাটায় তিনি করে এটা বানিয়েছিলেন। আর এত সুন্দর রয়েছে জিনিসটা, জাস্ট দেখো। এরপর বরিশা ক্লাবের এই ঠাকুরটা তো তোমরা নিশ্চয়ই দেখেছো, প্রচুর প্রচুর জনপ্রিয় হয়েছিল এই ঠাকুরটা। পুরো মিউজিয়ামটা ঘুরে জাস্ট অসাধারণ লেগেছে, জাস্ট অসাধারণ। মানে এত সুন্দর লাগছিল যে এতদিন। আর এই যে এখন দেখো লাইট জ্বালিয়েছে, যখন ঢুকেছিলাম তখন কিন্তু লাইটটা জ্বালায়নি, আর এখন লাইট জ্বালানোর পরে যেন আরোই বেশি ভালো লাগছিল দেখতে। মুখটা দেখার পরে আর কিছু কষ্ট মনে হচ্ছে না। আর ওই যে জীবন্ত মানে মায়ের মুখটা, হ্যাঁ ওটা বেস্ট, ওটা বেস্ট বেস্ট, ওটা আমাদের দেখা পুরো বেস্ট। আর তোমরা যদি এখানে আসো ওটাই তোমাদের বেস্ট লাগবে, এটুকু বলতে পারি। যে মানে এত সুন্দর, মানে কারোর হাতের কাজ যে এত সুন্দর হতে পারে এটা মানে ভাবনার বাইরে।